नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 32। মহাসম্মেলনের আগে। উপনিষদ থেকে উদ্ধৃতি দেবার সময় তার কণ্ঠ সঙ্গীতের মতো সর্বাপেক্ষা বেশি বেজে উঠত। তিনি ঝোঁক দিয়ে সংস্কৃত শ্লোক আবৃত্তি করে তারপর চমৎকার ইংরেজিতে অনুবাদ করে আমাদের বুঝিয়ে দিতেন। ইংরেজিতে তার আশ্চর্য দখল ছিল। তাকে তার রহস্যজনক ধর্মে সম্পূর্ণরূপে ও প্রশ্নাতীতভাবে সুখী বলে মনে হতো। উৎস মেরি টাপ্পান রাইট লিখিত রচনার টাইপ কপি থেকে আংশিক উদ্ধৃত। রাইট সংগ্রহ, নর্থ ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটি। একটি কৌতূহলজনক ব্যাপার হলো, অ্যান্নিস্কোয়ামে স্বামীজি ভবিষ্যৎ দ্রষ্টাসুলভ যে সব উক্তি করেছিলেন তার সঙ্গে ভগিনী ক্রিস্টিনের রেমিনিসেন্সেস এ বর্ণিত বিষয়ের এক আশ্চর্য সাদৃশ্য আছে। কখনো কখনো তাকে পেতাম ভবিষ্যৎ বক্তার ভাব প্রেরণায়, যখন তিনি আমাদের কাছে বলেন পরবর্তী বিরাট বৈপ্লবিক পরিবর্তন আসবে রাশিয়া অথবা চীন থেকে, সেটা একটা নতুন যুগের সূত্রপাত ঘটাবে। উৎস রেমিনিসেন্সেস অব স্বামী বিবেকানন্দ, সিস্টার ক্রিস্টিন, পৃষ্ঠা 203। এই ট্র্যাডিশনের সূত্র ধরে স্বামীজি অন্য সময় আরও একটি উক্তি করেন যে ব্রিটিশের ভারত ত্যাগের পর ভারতের একটা বড় বিপদের আশঙ্কা আছে, চীনের দ্বারা ভারতের বিজিত হওয়া। আবার দেখি 16 জুলাই 1896 একটি অপ্রকাশিত চিঠিতে জন পি ফক্স লিখেছেন, স্বামীজি রাশিয়া সম্পর্কে অনেক কথা বলেন। সেদিন সন্ধ্যায় বললেন রাশিয়া বিশ্বের পরবর্তী নেতৃত্ব দান করবে। উৎস সারা বুলের কাছে জন পি ফক্সের চিঠি, জুলাই 16, 1896, সারা বুল সংগ্রহ। আমি প্রসঙ্গক্রমে এই উক্তিগুলির উল্লেখ করলাম এই কারণে যে 19 শতকের শেষে রাশিয়া বা চীনের বিশ্বশক্তি হয়ে ওঠার মতো ব্যবস্থা ছিল না। এগুলি তার ভবিষ্যৎ দৃষ্টির পরিচয়। সমকালে যা ছিল বস্তুত চমকপ্রদ। শনিবার একইভাবে স্বামীজি রাইট পরিবারকে এবং যারা তাদের কটেজে এসেছিলেন তাদের সকলকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। শ্রীমতী রাইট তার মাকে লিখেছেন, এ যেন পুনরুত্থানের মতো। তার ডায়েরিতে লিখেছেন, স্বামী সকাল বিকাল আলোচনা করেছেন। এই আলোচনা যে ধর্ম বিষয়ে সেটা জানতে পারা যায় রবিবার 27 আগস্টের ডায়েরির লেখা থেকে। একই বিষয়, স্বামী ধর্ম সম্বন্ধেই আলোচনা করেছেন। এর মধ্যেই তিনি বাচ্চাদের সঙ্গে খেলা করে ততখানি আনন্দই বোধ হয় দিয়েছেন যতখানি দিয়েছেন দীর্ঘ ও নিবিষ্ট আলোচনায়। শ্রীমতী রাইট তাঁর টাইপ করা কাহিনীতে লিখেছেন, আশ্চর্য সরল ও নিষ্কলঙ্ক মানুষ ইনি। নিজের জন্য কোনো কিছু দাবি নেই। ছেলে মেয়েদের সঙ্গে স্বচ্ছন্দে খেলা করছেন, একটা লাঠি আঙুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মজা করছেন, আর বাচ্চারা সেটা তার মতো করতে পারছে না দেখে
উল্লাসিত হাসিতে ফেটে পড়ছেন। রাইট পরিবারে 3টি ছোট ছেলে মেয়ে ছিল। এলিজাবেথ, যাকে বেসি বলেই সাধারণত ডাকা হতো, বয়স 13। অস্টিন সবে 10 পেরিয়েছে, আর ছোট্ট জন, তার বয়স 2 বছর। পারিবারিক স্মরণশক্তি অনুসারে অস্টিনের প্রতি স্বামীজির বেশি টান ছিল। তার সঙ্গে একটু বেশি সময় কথা বলতেন। পরে যখন কেমব্রিজে রাইটদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তার জন্য লাল হৃদয়াকৃতি বাক্সে ক্যান্ডি নিয়ে গিয়েছিলেন। কোনো এক সময় তাকে এডুইন আর্নল্ডের লাইট অব এশিয়া বইটি উপহার দেন। তাতে লিখে দেন, অস্টিন রাইটকে বিবেকানন্দের ভালোবাসা ও আশীর্বাদ সহ উপহৃত। অস্টিনের দিক থেকে বলতে গেলে বিবেকানন্দ ছিলেন এক বিস্ময়। সম্ভবত 1894 খ্রিস্টাব্দের প্রথম ভাগে কেমব্রিজে একদিন সকালে রাইট প্রাতরাশে এসে দেখতে পেল তাদের বৈঠকখানায় পর্দা টাঙানো, তার উপর লম্বা লম্বা রঙিন কাপড়ের টুকরো ঝুলছে। স্বামীজি অনেক রাত্রে এসে একটা কৌচে আশ্রয় নিয়েছেন। তার আব্রু রক্ষার জন্যই এই পর্দা ব্যবস্থা। কোনো কোনো বিবরণ অনুযায়ী স্বামীজি অধ্যাপক রাইটের অতিথি হিসাবে কুমারী লেনের বোর্ডিংয়ে শুতেন। রাইটদের ছোট কুটির দ্য লজ এর নিচের তলায় ছিল একটি মাত্র ঘর এবং উপরের তলায় একটি ঘর ও বাথরুম। সুতরাং এটাই সম্ভব বলে মনে হয়। আমরা কুমারী এলভা নেলসনের কাছে এই বাড়িটির বিবরণ ও আলোকচিত্রের জন্য ঋণী। বাক্স এর মতো নিউ ইংল্যান্ডীয় কুটির, চূড়োওয়ালা ছাদ, ভিতরটা তখনও অসম্পূর্ণ। প্রবুদ্ধ ভারত, জুন 1979 এর ফুটনোটস অন স্বামী বিবেকানন্দ ইন অ্যানিস্কোয়াম দ্রষ্টব্য। একটি বালকের কাছে এই দৃশ্য অভাবনীয়, আর সেই উজ্জ্বল রঙিন উষ্ণিসের রেশমি টুকরোগুলি তাদের বৈঠকখানা ঘরকে এক আশ্চর্য রোমান্টিক চেহারা দিয়েছে। সেটা যেন স্বামীজির মতোই কোনো সুদূর স্থানের আঘ্রাণ বহন করে এনেছে। সেই ঘটনা তার মনের ওপর এমন একটা ছাপ রেখেছিল যে পরে তার মেয়ের কাছে গল্প করেছিলেন। আমি তার মেয়ের কাছ থেকেই শুনেছি কাহিনীটা। অসাধারণ বালক এই অস্টিন টাপ্পান রাইট পরে এক অনন্য সাধারণ মানুষ হয়েছিলেন। 1931 খ্রিস্টাব্দে তার অকাল মৃত্যুর পর প্রশস্তিতে বলা হয়, তার চরিত্রে কোনো রুক্ষ দিক ছিল বলে মনে হয় না, তার মধ্যে কোনো তিক্ততা ছিল না। উৎস: লরেন্স ক্লার্ক পাওয়েল, দ্য আইল্যান্ডিয়ান ওয়ার্ল্ড অফ অস্টিন রাইট, লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক কর্তৃক জামোরান ক্লাবে প্রদত্ত 1957 এপ্রিলের বক্তৃতা। প্রীতিপ্রদ, সরল ও ঋজু স্বভাবের এই মানুষটি তার জীবদ্দশাতেই সকলের কাছে গভীর সহানুভূতি, ব্যাপক বুদ্ধিদীপ্ত কৌতূহল ও তীক্ষ্ণ বিশ্লেষণী শক্তির অসাধারণ মানুষ বলে পরিচিত হয়েছিলেন। উৎস: লরেন্স ক্লার্ক পাওয়েল, দ্য আইল্যান্ডিয়ান ওয়ার্ল্ড অফ অস্টিন রাইট। তার সম্পর্কে আরও বলা হয়েছে, রেনেসাঁস কালের রীতির মানুষ, কৌতূহলের বৈচিত্র্যে তিনি লিওনার্দোর মতো। কাব্যিক, বাস্তব দৃষ্টিসম্পন্ন ও কল্পনাময় জীবনের প্রতি গভীর মমত্ববোধের মানুষ। উৎস: লরেন্স ক্লার্ক পাওয়েল, দ্য আইল্যান্ডিয়ান ওয়ার্ল্ড অফ অস্টিন রাইট। পরিণত মানুষ অস্টিন বলতে গেলে একই সঙ্গে দুটি জীবনযাপন করেছেন
এবং দুটি জীবনেই যথেষ্ট সমৃদ্ধ হয়েছেন তার মধ্যে। একটি জীবন যুক্তরাষ্ট্রের অন্যতম উজ্জ্বল ব্যবহারজীবী ও আইনের জনপ্রিয় অধ্যাপকের, অন্য একটি জীবন হলো আইল্যান্ডিয়া নামক একটি কাল্পনিক দেশ সম্পর্কিত কাহিনীকারের। সে দেশকে তিনিই জানতেন ভালো করে, এমনকি তার মাতৃভূমি আমেরিকার চেয়েও ঘনিষ্ঠভাবে। বোধহয় স্বামীজি যখন অ্যান্নিস্কোয়ামে ছিলেন তখনই অস্টিন আইল্যান্ডিয়া আবিষ্কার শুরু করেছেন। সত্য বটে, অনেক ছেলেমেয়েই কখনো কখনো কাল্পনিক জগৎ আবিষ্কার করে, কিন্তু অস্টিনের কাছে এটা কোনো সাময়িক ব্যাপার ছিল না। তার বড় হওয়ার সঙ্গে সঙ্গে আইল্যান্ডিয়াও পূর্ণতা পেয়েছে নিজস্ব ভাষায়, নিজস্ব রীতি পদ্ধতিতে, নিজস্ব ধর্ম এবং নিজস্ব ইতিহাসে। স্রষ্টার এই কল্পনাবিলাস এখানেই থেমে যায়নি। মাঝে মাঝে নিজের খুশির তাগিদে নীরবে কাজ করে গেছেন আইল্যান্ডিয়া উপন্যাস রচনায়। এই উপন্যাসটির পূর্ণায়ত চেহারা চমৎকার লেখায় 2300 পৃষ্ঠার। তার মৃত্যুর 11 বছর পরে 1942 খ্রিস্টাব্দে আইল্যান্ডিয়া নামে উপন্যাসটি অনেক সংক্ষেপিত, তবে ক্ষুদ্র নয়, আকারে প্রকাশিত হয়ে দেশটির সৃষ্টিকর্তার মতোই শত শত পাঠকের কাছে বাস্তব চেহারা নিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। আইল্যান্ডিয়া আবিষ্কারের সঙ্গে কিন্তু বিবেকানন্দের অস্টিন সাক্ষাৎকারের কোনো যোগ নেই। এই রকম কাল্পনিক স্বপ্নরাষ্ট্র রচনার যোগ রাইট পরিবারের বৈশিষ্ট্য। পরে জন কে রাইট তার বড় ভাইয়ের জগৎ থেকে কখনো কখনো বিচ্ছিন্ন হয়ে নিজের জন্য একটি রাজ্য আবিষ্কার করেন। তার নাম ক্রাভি। মনে হয় অধ্যাপক জন হেনরি রাইট থেকেই ছেলেরা এই ধারা পেয়েছিল। এমনকি তারও একটা নিজস্ব স্বপ্ন জগৎ ছিল, যার ম্যাপ, চার্ট ইত্যাদি তার মৃত্যুর পর তার কাগজপত্রের মধ্যে পাওয়া যায়। অস্টিনের স্বপ্ন জগৎ রচনার ঝোঁকটা বংশানুক্রমিক হলেও স্বামীজির সঙ্গে সাক্ষাৎকার আইল্যান্ডিয়ার ধারণাটি বাস্তবে রূপায়িত করতে সহায়তা করেছিল। যাই হোক, দেশটি যেভাবে পূর্ণায়ত চেহারা নিয়েছে তাতে তার অনুপুঙ্খ বর্ণনা নিজের অভিজ্ঞতা থেকেই গড়ে তোলা হয়েছে। কিন্তু উপন্যাসে মাঝে মাঝে সেই প্রাণময় দয়াদ্র চিত্ত হিন্দুটির সঙ্গে তার যোগাযোগের নিঃসন্দিগ্ধ প্রতিধ্বনি শোনা যাবে। আইল্যান্ডিয়ানরা এক প্রাচীন কৃষিজীবী জনসমষ্টি, যাদের নিজস্ব একটি আভ্যন্তরীণ জীবন আছে। তাদের মধ্যে একটি সম্প্রদায়ের মানুষের প্রকাণ্ড মস্তক সমন্বিত বিশাল চেহারা, তাদের কৃষ্ণকেশ, কৃষ্ণভ্রু, গাঢ় চক্ষু এবং রুক্ষ চর্ম। উৎস অস্টিন টাপ্পান রাইট, আইল্যান্ডিয়া, দ্বিতীয় সংস্করণ, নিউ ইয়র্ক, রাইনহার্ট অ্যান্ড কোং, 1958, পৃষ্ঠা 32। উপন্যাসের সদাশয় নায়ক এই রকম চেহারার অধিকারী, এবং সে মাথার মাঝখান দিয়ে সিথি কাটে। তার চমৎকার ধনুকের মতো বাঁকা ভ্রু, সামান্য উন্মুক্ত বলিষ্ঠ অধরোষ্ঠ, পরিপূর্ণ মুখমণ্ডলী, শুভ্র সমমাপের দন্তপংক্তি এবং স্পষ্ট দৃঢ় গভীর কণ্ঠস্বর, যা উচ্চগ্রামে না বললেও সমস্ত ঘরে শ্রুত হয়। এবং এর থেকেও বড় কথা, সে মাঝে মাঝে গান গায়, তার নিজস্ব অদ্ভুত সুরে, কখনো নিম্নকণ্ঠে, কখনো সমুদ্র গর্জনের মতো। উৎস অস্টিন টাপ্পান রাইট, আইল্যান্ডিয়া, দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা 3, 4, 7, 65। এর থেকে নিখুঁত স্বামীজির বর্ণনা পাওয়া কঠিন। আইল্যান্ডিয়ার প্রাচীন ইতিহাস কাহিনীতে এক যুবতী বীরাঙ্গনা রানীর সাক্ষাৎ পাওয়া যায়, যিনি 14দশ শতাব্দীতে শত্রুর বিরুদ্ধে স্বয়ং সৈন্য পরিচালনা করেছিলেন। স্বামীজির মুখ থেকে বালক অস্টিন কি ঝাঁসির রানীর কাহিনী সম্মোহিত হয়ে শোনেনি? ওম
शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।